আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই সব বিষয় সার্বিক অনেক বিষয় নিয়ে প্রশ্ন আছে, অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এই সব বিষয় নিয়ে আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব সাংবাদিক শফিকুল আলম। শফিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ইটস অ্যান অনার। আপনি যোগ দিয়েছেন শফিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ব্যক্তি। আপনার কমেন্টস, আপনার ফেসবুক পোস্ট, আপনার বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চারিদিকে। তো সেই জায়গাটা থেকে এই যে ৬ মাস আপনি কিভাবে দেখেন? আপনি তো এই অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাস একে ছাত্র জনতার যে অভ্যুত্থান বা বিপ্লব বা রক্ত বিনিময় যে সরকার, আপনি কিভাবে দেখছেন? কি মনে করেন? আপনার বিশ্লেষণ। আমি মনে করি এটা আমার দেখা এই ৬টা মাস ছিল একটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটা অধ্যায়। এইরকম একটা অধ্যায় আমরা পাবো এবং যেভাবে এবং আমি হ্যাটস অফ টু প্রফেসর ইউনূস অ্যান্ড হিজ অ্যাডমিনিস্ট্রেশন, যে যারা বাংলাদেশকে এমন একটা টার্বুলেন্ট সময়ে হাল ধরলেন, ধরে এনে আপনি দেখছেন যে এখন ওনারা একটা স্মুথ একটা ল্যান্ডিং করিয়েছেন। এটা যে কতটা আমি বলবো যে এখন মানুষ এটা বুঝতে পারছে না। এটা হয়তোবা উনি যখন চলে যাবেন ওনাদের অ্যাডমিনিস্ট্রেশন ১-১.৫ বছর পরে, তখন অনেকে লিখবেন যে ওই ৬টা মাস কি ছিল, কত গুরুত্বপূর্ণ একটা সময় ছিল। আপনি জানেন যে আমরা তো আমাদের ফ্রেন্ড আছে ওয়েস্টে অনেক বেশি, কিন্তু আমাদেরকে নিয়ে অনেক কোশ্চেন ছিল, কেমন গভর্নমেন্ট আমরা আসছি, আমাদের কে যেই ধরনের মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশনের শিকার হতে হয়েছে, পৃথিবীতে কোনো গভর্নমেন্টের এটা ফেস করতে হয়নি। এবং এই পুরো জিনিসটা আমরা উতরিয়ে গেছি কারণ প্রফেসর ইউনূস হাল ধরেছিলেন এবং তাকে সবাই চিনতেন। আপনি জানেন ইন্ডিয়ান পত্রিকাগুলো আমাদেরকে বলছে যে আমরা একটা তালেবান গভর্নমেন্ট, আমরা একটা ইসলামিস্ট টেক ওভার হয়েছে, এখানে একটা মিলিটারি আর ইসলামিস্টরা মিলে একটা টেক ওভার হয়েছে, এখানে আইএসআই ইনফিলট্রেট করেছে, কত গল্প প্রতিদিন ওদের এই গল্পগুলো থাকে। এই মিস ইনফরমেশন ডিসইনফরমেশন আমরা ইউএনজিএ তে শুনছি, আমরা ড্যাভোসে শুনেছি, আমরা বাকুতে শুনেছি, আমরা D8 এ শুনেছি। সবাই এসে জিজ্ঞেস করে যে কি এত মিস ইনফরমেশন আসছে, তোমরা কি বলছো, তোমাদেরকে নিয়ে এত কেন, প্রফেসর ইউনূসকে কিভাবে পোর্ট্রে করেছে, অথচ উনি কিন্তু ৬ দশক ধরে মানুষের সামনে, ওনাকে সবাই চিনে আদ্যপান্ত, ওনাকে চেনার আর কিছু নাই, কিন্তু ওনারা নিয়েও মিস ইনফরমেশন প্রকাশ করছে, করছে। তো সেই জায়গায় সেই বাস্তবতায় প্লাস হচ্ছে আমরা কি হাল ধরলাম, আমরা ধরলাম হচ্ছে ক্রিপল একটা ইকোনমি, কিছু নাই, একদম কিছু নাই। এমনি এই আন্দোলন যদি নাও হতো, ইকোনমি এমনি কলাপস করতো একদম। এটা একটা ব্যাস খাদে পড়তে যাচ্ছিল আর কি, সেই সময় এটা হয়েছে। তারপরে ধরেন এই যে মানুষের এক্সপেকটেশন, একটা গণ অভ্যুত্থান উত্তর একটা যে গভর্নমেন্টের কাছে তো সবার এক্সপেকটেশন থাকে যে আমরা এটা পাবো ওইটা পাবো। এই এক্সপেকটেশনের সাথে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ম্যানেজিং এক্সপেকটেশন করতে যে আমরা উই ফেস রিয়ালিটি। রিয়ালিটি কি, আমরা ৬টা বন্যা পেয়েছি। রিয়ালিটি কি, আমাদের ইনফ্লেশন ওই আগের থেকে অনেক হাই ছিল। রিয়ালিটি কি, আপনি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আপনি অনেকদিন ধরে ইয়েতেই ছিলেন। আপনি একটা চিন্তা করেন, আপনার একটা নেইবারহুডে আছেন, আপনি তো নিউ ইয়র্কে আছেন, সেখানে যদি পুলিশ না থাকে তাহলে আপনার কি মনে হয় যে আপনি ইউ ফিল ইনসিকিউর, ঠিক না? আমাদের গ্রামে বা ইয়েতে আমি বলবো যে এই সময় অ্যাডমিনিস্ট্রেশন তো হেল্প করেছেন প্রফেসর ইউনূসের, এট দ্য সেম টাইম বাংলাদেশি সোসাইটি, বাংলাদেশের পলিটিক্যাল পার্টি, বাংলাদেশের সোশ্যাল লিডাররা সবাই মিলে এই যে সংহতিটা ধরে রাখা। আপনি ধরেন যদি পোস্ট অগাস্ট 5 এর পরে বড় রকমের যদি কিলিং হতো, যেটা আওয়ামী লীগ বারবার বলছিল ১ লক্ষ ৫ লক্ষ লোক মারা যাবে, তাহলে বাংলাদেশ সোসাইটি চিরতরে একটা রাপচার্ড হয়ে যেত, চিরতরে এটা একটা ডুমড হয়ে যেত। আপনি দেখেন শ্রীলঙ্কায় তামিলদেরকে যখন আপনি যুদ্ধটা শেষ হলো ২৫ বছর পরে, সিভিল ওয়ারটা যেভাবে শেষ হলো ব্রুটালি, আমাদের এখানে কিন্তু একটা আমি বলবো না যে ভায়োলেন্স কিছু হয়নি, হয়েছে, বাট খুবই মিনিমাম। ফলে যেটা হয়েছে যে আমাদের সোসাইটির একটা পরবর্তীতে একটা বড় রকমের একটা অপরচুনিটি তৈরি হয়েছে পুরো সোসাইটি এক হয়ে যাওয়ার।
জি, সেই শফিক জায়গাটা ভাই, কিন্তু আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। যে পরিমাণ যে ভঙ্গুর অর্থনীতি বা যে সিচুয়েশনে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন, এ এটি অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা আমি বলব ব্লেসিংস আমাদের জন্য। ডক্টর ইউনূস আমাদের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। না হলে আরো পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারত। ডক্টর ইউনূসের যে ইন্টারন্যাশনাল সাপোর্ট বা উনার যে ফ্যান বেস বা উনার যে একটা ইমেজ সেটাকে আমরা ব্যবহার করতে পারছি আমাদের দেশের স্বার্থে। কিন্তু ডক্টর ইউনূসের যারা সহকর্মী, আপনাদের যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদ নিয়ে যে বিতর্ক, কিভাবে আপনারা মানে এটা তো রান করছে না তো? মানে ডক্টর ইউনূসের যেই চিন্তা ভাবনা বা উনার যেই যোগ্যতা বা উনার যে অ্যাকসেপ্টেবিলিটি তার সাথে এই উপদেষ্টা পরিষদ নিয়ে অনেক বিতর্ক কিন্তু। তারপরেও কিন্তু দেখেন ৬ মাসে আপনারা কোন কিছুতেই কিন্তু হাত দেন নাই। এবং সাম্প্রতিক সময়ে নিউ এজ এর সম্পাদক নুরুল কবির ভাইয়ের সাথে প্রফেসর ইউনূসের যে ইন্টারভিউ আমরা দেখলাম উনি খুব সহজ সরল ভাবে কথা বলেন। ডক্টর ইউনূস বলছেন যে আমাকে একটা তালিকা দিল। আমি যাকে, যাকে চিনি টিক মার্ক দিয়ে দিলাম। তো এটা আপনি কিভাবে দেখেন? ডক্টর ইউনূসের সাথে যে উপদেষ্টা পরিষদ সেটা কি আপনি মনে করেন যে এটা ঠিক হচ্ছে এভাবে? আমি আমি আপনাকে এই জায়গাটা আমি ডিফার করি এইজন্য, কারণ আমি ওনাদের সাথে কাজ করছি তো। ওনারা যে কাজগুলো করছেন না তা না। আমার যেটা মনে হয় যে অনেকেরকে আমি যদি সবাইকে এনে দেখাতে পারতাম যে ওনারা কিভাবে কাজ করছেন, তাহলে হয়তোবা জিনিসটা অ্যা আপনাদের কাছে প্রতিভাত হতো। কিন্তু সমস্যা যেটা হয়েছে যে একেতে ওনারা অনেকে মিডিয়া শাই, তারা মিডিয়ার সামনে অনেক বেশি আসতে চান না। এটা তো ধরেন একটা ন্যাচারাল বিষয়। সবাই তো আমার আপনার মতো আমরা সাংবাদিক তো না। আমরা তো নিউজের সামনে আসি। আর উনারা যে কাজগুলো করছেন দেখেন, এমন, এমন অবস্থা তৈরি হয়ে গিয়েছিল যে আমার আগে ময়লা সরিয়ে তো আমি কাজগুলো করব। আমার এই যে পাহাড় সম একটা স্তূপ, আবর্জনার স্তূপ, সেটাকে সরিয়ে। আরেকটা হচ্ছে যে আমার যেটা আমি নিজে ৬ মাসে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের ব্যুরোক্রেসির একটা ম্যাসিভ ইরোশন হয়েছে তার কম্পিটেন্স এর। আপনি ১৫ টা বছর ধরে সবাই লেজুর ভিত্তি করেছে। তার পার্সোনালি কিভাবে বড় হওয়া যায় বা আপনি কিভাবে আপনার ওয়ার্ক প্লেসে আপনি আরো কতটা ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবেন, আপনারা কিভাবে রিফাইন করবেন, আপনি কিভাবে একটা বড় পাবলিক ব্যুরোক্রেট হবেন, এই যে চাওয়া, এই যে এটার জন্য দেখেন হার্ভার্ডে আছে কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট নিয়ে সবার একটা চিন্তা। ৬ মাস কিন্তু একটা দেশের জন্য খুবই কম। কিন্তু তারপরে আমি বলবো আমরা যা ব্যুরোক্রেসি অ্যাচিভ করেছি অ্যামেজিং। না অ্যামেজিং আমি আপনার সঙ্গে ঠিক দ্বিমত পোষণ করব না, একমত পোষণ করব না। কিন্তু ব্যুরোক্রেসিতে কি আসলে কোনো পরিবর্তন এসেছে? আপনি যদি দেখেন ঠিক সেই ইন্টারভিউতেই নুরুল কবির সাহেবের সাথে ডক্টর ইউনূস বলছিলেন যে আহতদের চিকিৎসা ডিউ টু আমলাতান্ত্রিক জটিলতা। তো ডক্টর ইউনূস হেডের যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্টে আমলাদের এত দুঃসাহস কি করে হয় যে জুলাই শহীদদের বা জুলাইয়ের আহতদের চিকিৎসার জন্য টাকা ডিসবার্স হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায়। দুদিন পর পর তারা রাস্তায় নেমে আসছে চিকিৎসার দাবিতে, দুদিন পর পর তারা রাস্তায় নেমে আসছে তাদের ভরণ পোষণের দাবিতে। আমি বলবো যে অনেকে ইমপ্যাশন টু, আমরা কিন্তু চেষ্টা যে করছি না তা না। আরেকটা হচ্ছে যে আমাদের একটা প্রথম থেকেই ফোকাস ছিল যে এই যে যাতে ওই মুক্তিযোদ্ধার লিস্টের মতো না হয়। ২ বছরে যার বয়স 1971 এ ২ বছর সেও তো মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আপনি দেখেছেন। বা অনেকে হয়তো 72 তে জন্ম সেও মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আমরা খুব অ্যাকুরেট একটা লিস্ট করতে চেয়েছি এবং আমরা পেরেছি। আমি বলব যে আমরা পেরেছি। আরেকটা হচ্ছে যে আমরা তো তাদের চিকিৎসার তো কমতি ছিল না। প্রথম থেকেই কিন্তু তাদের চিকিৎসার মধ্যেই ছিলেন। এখন চিকিৎসার মধ্যে অনেকে যেটা হয় যে আমি যেই কয়দিন চিকিৎসা নিচ্ছি, সেই কয়দিন আমারে আসলে কম্পেনসেশনটা কে দিবে? আমাকে ভরণ-পোষণটা কে দিবে? এটার একটা কথা উঠছে। আমরা সেই অনুযায়ী কিন্তু টাকা ডিসবার্স হচ্ছে। আমার মনে হয় ৩,০০০ মানুষের জন্য টাকা কিন্তু ডিসবার্স হয়েছে। এবং আরেকটা হচ্ছে যে আমরা জুলাই স্মৃতি ফাউন্ডেশনটা করেছি, প্রাইভেট রেখেছি। আমরা কিন্তু এটাকে সরকারি রাখি নাই। এইজন্য রাখি নাই কারণ এমন হতে পারে আগামী সরকার এসে এই ফাউন্ডেশনের কাজটা রোল ব্যাক করতে পারে। এটা যাতে প্রাইভেটলি চলে, বাংলাদেশের মানুষের ওনারশিপ যাতে থাকে, সেই জন্য এটা কাজ করবে। ওই কাজটা কিন্তু হচ্ছে এবং আমি বলব যে ইভেনচুয়ালি সবাই পাবেন। একটা হ্যাঁ, আপনি বলতে পারেন যে ব্যুরোক্রেটিক ট্যাঙ্গল এর জন্য। আরেকটা হচ্ছে যে আমরা অনেক, অনেক জায়গায় আমরা লোক পাঠিয়েছি। আমরা ডিসিদের নেতৃত্বে কমিটি হয়েছে, উপজেলায় কমিটি হয়েছে। শহীদদেরকে প্রত্যেকটা তাদের ঢাকার যদি মারা যান ঢাকারটার সাথে কোলাবোরেট করেছি আমরা গ্রামে যেই গ্রামে আছেন
যাতে ডাবল কাউন্টিং না হয়। বাংলাদেশের ডাবল কাউন্টিংটা একটা খুব অদ্ভুত জিনিস। আপনি ২ জায়গায় ২ টা। হয়তোবা এইখানে তার নাম আছে মোহাম্মদ শফিক শেখ, ওইখানে আছে মোহাম্মদ শফিক মোল্লা। অথচ লোক কিন্তু একই। তো এই জিনিসগুলো আমরা করতে, করতে একটু সময় নিয়েছে। বাট আমি বলব যে খুব মানে অনেকে impatient হচ্ছেন, হওয়াটাই স্বাভাবিক। তো আমাদের চেষ্টার কমতি নাই। এটুকু আমি বলতে পারি। এবং আমরা এইজন্য অনেক ছাত্র যারা আছেন তাদেরকে বলি যে, "আপনারা এসে হেলথ মিনিস্ট্রিতে আসেন। এসে দেখেন উনারা কি কাজটা করছে। উনাদের সিনসিয়ারিটির অভাবটা আছে কিনা।" আর কিছু, কিছু তো আছে ব্যুরোক্রেটিক সমস্যাগুলোই আছে। আপনি কিভাবে করবেন কাজটা, কতটুক করবেন, এই জায়গায় নামটা দেওয়া যাবে কিনা। বাংলাদেশের ব্যুরোক্রেসি অনেক পুরনো বলে একদম সেট কিছু রুলস আছে, এর বাইরে যাওয়াও যায় না। গেলে হয়তোবা আপনাকে পরে অডিটে ধরবে। পরে আপনাকে হয়তোবা অ্যাকাউন্টস এর রুলে আপনি পড়ে যাবেন। এই জিনিসগুলো আমাদের দেখতে হয়। ভাই ধরেন এই পরিমাণ ছাত্রদের জীবন দেওয়ার পরে, এই পরিমাণ অন্ধত্ব এবং পঙ্গুত্বের পরে এই কথাগুলো আসলে আমাদের কাছে খুব একটু লাগে আরকি যে আপনার ক্যামেরা আবার সরে যাচ্ছে শফিক ভাই। দাঁড়ান, আমার আবার আওয়াজ কমে গেল কেন? ধরেন এই পরিমাণ ছাত্র জনতার জীবনের পরে, অন্ধত্বের পরে, পঙ্গুত্বের পরে এই ধরনের আমলাতান্ত্রিক জটিলতা বা ব্যুরোক্রেটিক প্রসেস বা আইন বা অডিট, এই জায়গাগুলো আমি ঠিক মানে সমর্থন করি না আরকি। কারণ ধরেন এই বিপ্লবটা যে কারণে হয়েছিল, যে কারণে ছাত্র জনতা জীবন দিল, তারাই যদি প্রপার ট্রিটমেন্ট না পায়, তাদের জন্য যদি সাহায্য চাইতে হয়। না, না, প্রপার ট্রিটমেন্ট কিন্তু পাচ্ছে। এইটুক আমি বলবো, প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে। আমরা অনেক প্রায় ৩০, ৩৫, ৩০ এর ঊর্ধ্বে লোকজনকে আমরা বিদেশেও পাঠিয়েছি। যারা একদম গুরুতর অসুস্থ তাদেরকে আমরা সিএমএইচ বাংলাদেশের বেস্ট হসপিটালে রেখেছি। চোখের জন্য বেস্ট হসপিটালে রেখেছি। অনেক দেশের মেডিকেল টিমকে আমরা নিয়ে আসছি, তারা এসেও এখানে ট্রিটমেন্ট করছে। অনেকে ভাবেন যে আমার যে প্রবলেমটা হচ্ছে আমি হয়তো বিদেশে গেলে এটা রেমেডি পাবো। তো আপনার যদি সত্যিকার অর্থে চোখটা নষ্টই হয়ে যায়, তাহলে আপনি বিদেশে যে মানে ওই বিদেশি ডাক্তাররা এসেই বলেন যে না, ওনাকে বিদেশে নিয়েও লাভ হয়তো বা হবে না। তারপরে মানে ধরেন যেই ধরনের ব্রুটালিটি ছিল, যে ব্রুটালি এনাদেরকে আহত করা হয়েছে, এটা তো অকল্পনীয়। না, হাসিনার যেমন ব্রুটালিটি ছিল, তার পুলিশ বা বাহিনীর ব্রুটালিটি ছিল, তেমনি ধরেন ডক্টররাও তো ওই সময় চিকিৎসা দেয় নাই। তো যেই ডক্টর গুলো হসপিটালে অবহেলা করছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা আপনারা নেন নাই গত ৬ মাসে। যে সুনির্দিষ্ট ভাবে অভিযোগ আছে যে এই ডক্টর আমাকে ফেলে রাখছে, আমাকে ঠিক আমার মনে হয় কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ নেওয়া হয়েছে। অনেক সময় এগুলো ধরেন অ্যাডমিনিস্ট্রেটিভ কারণেই বলা হয় না, বাট কিছু নেওয়া হয়েছে। আমি যে নেওয়া হয় না এটা বলবো না। আর আপনি পিন পয়েন্ট করাটা তো টাফ হয়ে যায় যে উনি ওই সময় ওই জায়গায় ছিলেন, উনি এর চিকিৎসা দেন নাই। সেইভাবে আসলে একদম সুনির্দিষ্ট অভিযোগ যখন নিয়ে আসে তখন তো আমরা একজনকে ধরতে পারি, কিন্তু সত্যিকার তো অনেক ক্ষেত্রে সেটা হয় নাই। তবে তবে আমরা আসলে ধরেন এই সরকারের কাছে আরো ডাইনামিক অ্যাক্টিভিটি আশা করছিলাম। আপনি যেগুলো বলছেন শফিক ভাই শুনতে ভালো, বিধিবদ্ধ, কিন্তু ধরেন খুব বেশি প্র্যাকটিক্যাল না আরকি। আমি মনে করি। এবং আপনি উপদেষ্টাদের কাজের পক্ষে যেভাবে বলছেন, ভাই কাজ তো দেখা যায়, কাজ তো দৃশ্যমান, তাই না? না, না, কাজ দৃশ্যমান, কিন্তু আমার মনে হয় কি ওই আমাদের এইখানে যেটা হচ্ছে যে আমাদের আহ, পত্রিকাগুলো, টিভি গুলো এখন তো তারা অগাধ স্বাধীনতা ভোগ করে না। তো তাদের যে যেভাবে নিউজ করছেন, আমরা তাদেরকে বলি যে আসেন, এসে আপনারা এমন আপনার যেই উপদেষ্টাকে ভাবছেন যে উনি দুর্বল, কাজ করতে পারছেন না বা ওনার কাজগুলো হচ্ছে না, আমরা আপনার তার সাথে টাই করে দেই, আপনি ওনার সাথে ঘুরে দেখেন উনি কাজ করছেন কিনা। এটা হলো আমাদের কথা। আপনারা আসেন, এসে দেখেন এই এই জিনিসগুলো। কনক ভাই, আপনাকে যদি আমরা একটা দিয়ে দিই, ধরেন আপনাকে আমি তথ্য দিলাম, আপনি বুঝেন। আপনি যেটা হয় কি যে এমন অবস্থা যে ওইখানে আপনি আবর্জনা আপনার প্রতিদিন এসে আপনার দেখানো ৩ ঘন্টা লেগে যাচ্ছে জাস্ট ফাইল সাইন করতে। ওই এই তো এই জিনিসগুলো তো ইটস বক্স ইউ ডাউন খুবই ইয়েতে। মানে যেখানে আহতদের চিকিৎসার টাকার ব্যাপারে আমলাতান্ত্রিক জটিলতার অসহায়ত্ব বলেন প্রধান উপদেষ্টা, সেখানে আপনাদের ধাক্কাটা কোথায়? এবং আজ যে উপদেশটা আপনি দেখছেন, তো ধরেন বয়সের ভারে সবাই নুজ্জ, আমরা বলছি জেনজির বিপ্লব, সবার বয়স ৭০ ঊর্ধ্ব, মানে অবস্থা খুবই খারাপ।
মানে এই এই প্রজন্মের তথ্য প্রযুক্তি নিয়ে তাদের কোনো ধারণা থাকারই কোনো কারণ নাই। তো এই নির্ভরশীলতা আপনারা চুজ করছেন কিভাবে? এগুলো নিয়ে আসলে মানুষের কাছে কোনো স্পষ্ট কোনো না, না, আপনি যেমন ধরেন সালেউদ্দিন ভাই, উনার বয়স একদম ৭৫ বা ৭৫ উপরে, অ্যারাউন্ড 75। উনি হচ্ছেন ওয়ান অফ দ্য হার্ডেস্ট ওয়ার্কিং পারসন। ওনার শুক্রবার নাই, শনিবার নাই, একের পর এক বিজনেস গ্রুপ আসতেছে, কথা বলতেছে, IMF এর সাথে কথা বলতেছেন, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলতেছেন, বিদেশের টাকার জন্য দৌড়াতে হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের এদেরকে ডাকছেন উনি, বাজেট প্রণয়ন করতেছেন, আগের থেকে বাজেটে কি হবে। আপনি আমাকে দিয়ে রাখছেন, আমার কিছু নাই, আমি এর মধ্যে কেমনে চলবো। তারপরে আপনি যদি ক্যাবিনেট মিটিং গুলো দেখতেন প্রথম দিকে, তাহলে তো অবাক। একজন এসে বলতেছে যে আমারে এই কাতার গ্যাসের টাকা দিতে হবে এত মিলিয়ন ডলার, আরেকজন এসে বলতেছে না সেভরনের টাকা দিতে হবে, আরেকজন হলো না আমার সার আনতে হবে, সারের টাকা দিতে হবে, আরেকজন এসে বলছে আদানি কিন্তু এখনই কি যেন বন্ধ করে দিল ইলেকট্রিসিটি সাপ্লাই, তো এইটা করতে হবে। এই যে আপনি আমাকে যে জায়গায়, আপনি যেমন ধরেন একটা সংসারের আপনি চিফ, আপনার যদি প্রত্যেকটা ছেলে মেয়ে এসে বলে যে বাবা আমার আজকে নিউ ইয়র্ক স্কুল অফ কমার্স বিজনেস এর এইখানে ফি দিতে হবে, আর একজন এসে বলে এটার ফি দিতে হবে, আপনি কোনটার থেকে কোনটা দিবেন, এই অবস্থা আর কি। না, তবে অবশ্যই আমাদের কাছে যেটা মনে হয় প্রতীয়মান হয় যে ডক্টর ইউনূসের কাছে হয়তো অনেক তথ্য যায় না, বা অনেক তথ্য হয়তো উনি জানেন না, যার কারণে ধরেন নির্বিঘ্নে মানে মানে কি বলবো, অনেক অযোগ্য লোকজনই ওনার আশেপাশে বসে ওনার সর্বনাশ। আমি এইটা মানবো না। আমি এই জন্য আপনাকে বলছি, আপনি যদি বাংলাদেশে আসেন আমি আপনাকে 2 দিন রেখে দিব। আপনি বাঁচবেন যে কোন অ্যাডভাইজার আপনি মনে হচ্ছে যে কাজ করছে না, আমি তার সাথে আপনাকে 2 দিন দিয়ে দিব। আপনি ওনার সাথে চলবেন, বা 1 সপ্তাহ আপনি দেখেন। আমি আপনাকে আমরা তো ট্রান্সপারেন্ট হওয়ার চেষ্টা করছি, আমরা ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি। শফিক ভাই, আমার বাংলাদেশে যাওয়ার দরকার নাই। আমি 10,000 মাইল দূর থেকে আমি যেসব ইনফরমেশন পাই, আমার মনে হয় যে বাংলাদেশে গেলে ইনফরমেশন গুলো পাওয়া আমার জন্য আরো কঠিন হয়ে যাবে। না, এক্সাজারেটেড অনেক ইনফরমেশন আমরা পাই বাইরে দেখেছি অনেকে। আচ্ছা যাক, আপনি যেটা জেনেছেন, আমরা যেটা বলছি হয়তো কোথাও একটা ফারাক আছে। না, অনেক জায়গাতেই ধরেন অনেক রকমের অমীমাংসিত বিষয়গুলো আছে। ধরেন আমরা যেটা দেখলাম যে সচিবালয়ে আগুন লাগলো, তারপরে স্থানীয় সরকার সচিব তার হোয়াটসঅ্যাপে ঘুষ লেনদেনের অভিযোগ উঠল, তদন্ত করলো কারা, আগুনের তদন্তে কারা ছিল, ফায়ার সার্ভিসের কেউ ছিল, ফরেন্সিক কেউ ছিল না, তাই সারা। তো এই যে জায়গাগুলো এগুলো আপনারা প্রপারলি অ্যাডজাস্ট করতে পারছেন না, অথবা না এই সচিবালয়ের ফায়ারের কথা বলছেন তো? জি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেস্ট 3টা টিম কাজ করেছে, এবং আমরা তো পুরো একদম সুনির্দিষ্ট ভাবে দেখেছি। হ্যাঁ, আমরা পুরো বুয়েটের 3টা এক্সপার্ট টিম এনেছি, আমরা এক্সপ্লোসিভের পুরো বাংলাদেশের আর্মির বেস টিমটাকে নিয়েছি, আমরা পুলিশকে নিয়েছি, আবার আমরা এট দ্য সেম টাইম ফায়ার সার্ভিসে 3টা গ্রুপ তাদের মতো করে আসে, এবং সবারই একই জায়গায় তারা কনক্লুশন ড্র করেছেন। এটা আমরা মানবো না। যে ভাই আমার কাছে শফিক ভাই রিপোর্টটা যেটা নিয়ে আমি অবশ্যই কাজ করছি, এটা নিয়ে আমরা পরে করবো। তো প্লিজ এই যে ধরেন 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা খুবই খারাপ, মানে রাতের না, এটাও আমি মানবো না। মানুষ রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে, অনেকেই আমাকে বলে যে ভাই রাস্তাঘাট ফাঁকা, পুলিশ নাই। এইটাই যে ওই আমাদের উপরে আপনাদের এক্সপেকটেশনটা হচ্ছে যে আমরা অনেক ভালো বাংলাদেশকে উপহার দিব, সেই বাংলাদেশকে আমরা হয়তো দিতে পারছি না। কিন্তু যখন আমরা ক্রাইমের ফিগার গুলো দেখছি, প্রফেসর ইউনূসের একটা বড় জিনিস হচ্ছে উনি ডেটাতে বিশ্বাস করেন প্রচুর। একটা জিনিস জানার জন্য উনি প্রচুর ডেটা নেন, যে আসলে ডেটা গুলো কি বলে, আমরা কোথায় আছি। ঠিক আছে, তো ওই ডেটা আমরা দেখেন গত 5 বছরে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে আমরা খুনের একটা হিসাব দিয়েছি। গত 5 বছরের মধ্যে সবচেয়ে কম খুন হচ্ছে এই বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। এখন আপনি বলতে পারেন আমরা কি ডেটা ম্যানিপুলেট করছি কিনা, আমি বলবো যে এইটাই আমরা বিশ্বাস করি না, এটা আমরা করিও না। হ্যাঁ, তারপরে আমরা আবার বলছি যে কিছু ছিনতাই বেড়েছে, এটা আর একটা ওই যে নতুন গভর্নমেন্ট আসলে অনেকের মধ্যে সেন্স অফ ইনসিকিউরিটি কাজ করে, সেটা হয়তো অনেকের মধ্যে কাজ করছে। কিন্তু আমরা যখন ডেটা গুলো দেখি,
সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্টাবিলাইজ হয়ে গেছে। বাট একটা যেটা হয়েছে যে গত 6 মাসে প্রায় 175টার মতো প্রোটেস্ট হয়েছে, বড় প্রোটেস্ট হয়েছে ঢাকায়। এখন আপনি আমার এক্সপেকটেশনটা কি? আপনি আমাকে এক্সপেকটেশন হচ্ছে যে আমরা শেখ হাসিনার মতো ব্রুটালি কোনো প্রোটেস্টকে সাপ্রেস করব না। আপনি করলে হয়তো আমাকে এই যে যেমন ধরেন কিছুদিন আগে পাহাড়ি ছেলে মেয়েদের সাথে সংঘর্ষ হলো বা স্টুডেন্টদের সাথে সংঘর্ষ হলো, ইয়েতে পুলিশের লাঠি চার্জকেও অনেকে মেনে নিতে পারছে না। পুলিশ লাঠি চার্জ করবে কেন? ডিসপার্স করার জন্য। হ্যাঁ, এখন মানুষের এক্সপেকটেশনটা এই। তো ফলে আগে যেমন হাসিনার সময় একটা বড় এরকম প্রোটেস্ট হইলে কোনো কথা নাই, ফার্স্টে এসেই রাবার বুলেট, টিয়ার গ্যাস, অনেক সময় লাইভ রাউন্ডও করতেন, করে এদেরকে আপনি ডিসপার্স করতেন। ফলে মানুষ ভয় পেত একটা বড় প্রোটেস্ট আনতে। আমরা তো সেটা পারি না, আমরা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট। ফলে আমার কাছে আপনার যে এক্সপেকটেশন যে আমি এটাকে শান্তিপূর্ণভাবে এটা সেটেল করব, এটা মানুষও জানে, যে প্রোটেস্ট করছে সে জানে যে প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট তাকে জোর করে বা তাকে ব্রুটালি ওই শাহবাগ থেকে সরিয়ে দিবে না। এটার জন্য কিছু সমস্যা হয়েছে। শফিক ভাই, আমি এই ব্যাপারটাই আপনার সাথে অনেকটাই সহমত যে অনেক নির্বাচিত সরকার আর আপনাদের মধ্যে পার্থক্য আছে। আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন না, অথবা জাস্ট আফটার এত রক্তপাতের পরে আবারও যদি নির্যাতন শুরু হয়। কিন্তু ডক্টর ইউনূস একটা সিদ্ধান্ত বা একটা যুগান্তকারী একটা পদক্ষেপ, আমি বলবো যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেনাবাহিনী। এবং ধরেন আজকে যেই ছেলেটা বা মেয়েটা কমিশন পেয়ে বেরোলো, সেও কিন্তু সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার হোল্ড করে, অল কমিশনড অফিসার। কিন্তু আমরা কি তার কোনো প্রভাব দেখছি রাস্তায়? আমরা কি তার কোনো প্রভাব দেখছি পুরো দেশে? যে আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। আমরা ধরেন 2096 সালের নির্বাচন বা 91 সালের নির্বাচন বা 2008-এর নির্বাচনের আগে তাদের সেনাবাহিনী 15 দিনের জন্য নামতেছে, কিন্তু সকল কিছুর মধ্যে এক ধরনের প্রভাব পড়ছিল। তো এই জায়গাটায় কেন এরকম একটা ঘাটতি আপনি মনে করছেন? যে না, এই জায়গাটার ঘাটতির মূল কারণ হচ্ছে আগে যখন সেনাবাহিনী নামতো তার একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম ছিল। সে আসছে কয়টার সময়? সে আসছে হচ্ছে 7 দিনের আগে, ইলেকশনের 7 দিনের আগে, বা ধরেন 1 মাসের জন্য ডিউটিতে আসছে। ফলে তার পুরো টাইমটাই সে বাইরে থাকতো। এখন দেখেন আমরা আর্মি এখন পেট্রোলে আছে 6 মাস। তো আমি তো 6 মাস আমি আর্মিকে তো আমার জুডিশিয়াসলি ইউজ করতে হবে। আমি ইচ্ছা করলে তো সব আমি তাকে দিয়ে সবকিছু করাতে পারি না। এটা আমার একটা প্রবলেম তৈরি হয়। তো আমার এই জন্য আমি তাদেরকে ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, বাট এট দ্য সেম টাইম তাদেরকে ক্রুশিয়াল জায়গায়, যে সমস্ত জায়গায় আমার না ইউজ করলেই নেই, সেই জায়গায় ইউজ করা হচ্ছে। এবং সবাইকে, পুরো বাংলাদেশে সবাইকে তাদের নাম্বারগুলো অ্যাভেলেবল করা হয়েছে। আপনি ধরেন আপনার গ্রামের বাড়ি কোথায়? সিলেটে। সিলেটের আপনি ধরেন বিশ্বনাথে আছেন। বিশ্বনাথে একটা সমস্যা হলো, বিশ্বনাথে যে কোনো মানুষ ওই আশেপাশের আপনার আর্মির যে ইউনিটকে ফোন দিতে পারে, তারা এসে স্ট্রাইক ফোর্স হিসেবে তাড়াতাড়ি এসে পড়বে। আপনি পূজাগুলো দেখেন, তারা কত ব্রিলিয়ান্ট, কত সুন্দর ডিউটি করেছে। ঠিক আছে, স্পেশাল ইভেন্ট গুলো, আমার বাড়ি সিলেট না, আমার বাড়ি ফেনী, যে আমার ফেনীর লোকজন আহত হবে এই জন্য বলে দিলাম আর কি। তো শফিক ভাই, ধরেন এই যে না, ধরেন ল এন্ড অর্ডার, ধরেন এই যে চাঁদাবাজি যেভাবে চলছে, সিন্ডিকেট যেভাবে চলছে, বা ধরেন বেশ কিছু আইন শৃঙ্খলার যে জায়গাগুলো, মানে ভাই একটা সেনাবাহিনীর একটা সৈনিক যদি এক রাস্তার এক কোনায় দাঁড়ায়, পুরো রাস্তা খালি হয়ে যায়, এমন একটা অবস্থা। কিন্তু অপরাধীদের ক্ষেত্রে বলছি, সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে থাকার পরেও যে পরিমাণ আউটপুট আসার কথা সেটা আসছে না। আমি এটা বলতে চাচ্ছি। না, আমার মনে হচ্ছে যে না, আমরা তো বলছি যে ল এন্ড অর্ডার আমাদের যেইটুক ইমপ্রুভ করে আমরা ওইদিকে যাচ্ছি, সেই জায়গাটায় আমি যাচ্ছি। কিন্তু ওই যে মানুষের এক্সপেকটেশনটা অনেক হাই। মানুষ আরো চান, মানুষ চান যে ছিনতাই জিরোতে নেমে আসুক, মানুষ চান খুন জিরোতে নেমে আসুক। যেহেতু আর্মি আছে, পুলিশ আছে, কিন্তু পুলিশের মোরাল তো এখনো দুর্বল, এটা আপনার মনে রাখতে হবে। আর্মি যা করছে, আর্মি 6 মাস কিন্তু পেট্রোলে থাকে না, কোনো জায়গায় রাখে না। মানে তাকে তো, সে তো ক্যান্টনমেন্টে থাকার তার যুদ্ধকালীন পরিস্থিতির জন্য তাকে রাখা হয়। তো আর্মি যা করছে এটা আনবিলিভেবল, দে আর ডুইং গ্রেট ওয়ার্ক। ভাই, বাংলাদেশে এখন একটা যুদ্ধকালীন পরিস্থিতি। আপনারা ধরেন আওয়ামী লীগকে দমন না করায়
মানে তাদের যে অর্থ এবং তাদের যে পেশি শক্তি, তারা অলমোস্ট আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতোই অবস্থায় রেখেছে। তো সেই জায়গাটাতেই আমার প্রশ্ন যে আর্মির আরেকটু তৎপরতা প্রয়োজন। ধরেন দ্রব্যমূল্য, পথে পথে চাঁদাবাজি, সিন্ডিকেট, এই জায়গাগুলোতেও তো আর্মি আমাদেরকে হেল্প করতে পারতো, বা আইন শৃঙ্খলা বাহিনী হেল্প করতে পারতো, বা আপনারা স্পেশাল মেজারমেন্ট, স্পেশাল ইনস্ট্রাকশন দিতে পারতেন, স্পেশাল মেজার্স দিতে পারতেন। না না, আমরা তো স্পেশাল ওদেরকে তো ইউজ করছি। ফলে আপনি দেখেন না, দ্রব্যমূল্য আপনি যদি খবর নেন, আপনি যে নভেম্বর ডিসেম্বরে যে এতটা হাই ছিল, আপনি এখন দেখেন অনেক জিনিসপত্রের দাম কমে এসছে। হ্যাঁ, ইনফ্লেশন নেমে আসছে। আমরা আশা করছি যে বাই ধরেন জুন, আমাদের এটা অর্থ বছর শেষ হবে জুনে আমরা আশা করছি যে এটা 8-এ নেমে আসবে। 8-এ নেমে আসাতে তো খারাপ না। এবং আগামী বছর যখন আমরা ছাড়বো, আগামী বছর বা এই বছরের ডিসেম্বর যখনই, আপনি দেখবেন যে ইনফ্লেশন ঠিক পড়বে। আপনাদের আরেকটা কল আসছে, আমি শুনতে পাচ্ছি না? এই ক্ষেত্রে আর্মির বড় একটা রোল আছে। তারা সত্যিকার অর্থে হেল্প করছে, বাজারেও ওনাদের প্রেজেন্স আছে, তারা দেখছে। দেখেন, তারা তো আর ল অর্ডার মেনটেন করার জন্য তো আর্মির কাজ না এটা। তারপরেও আমরা চেষ্টা করছি তাদেরকে যতটা ইউজ করা যায়। রফিক ভাই, নরমালি ডেমোক্রেসি বা, আপনি শুনতে পাচ্ছেন? আমি বলছি না যে সেনাবাহিনী পুলিশের মতো কাজ করবে, কিন্তু সেনাবাহিনী যদি আরেকটু তৎপর হতো, আমার কেন যেন মনে হয় যে পরিস্থিতি হয়তো আরেকটু উন্নতি হতো। এই জায়গাটায় ধরেন যে বিতর্ক আছে, যেমন আমরা আমলাতন্ত্রের কথা বলছি, আমলাতন্ত্রের প্রতি পরতে পরতে এখনো শেখ হাসিনার লোকজন বসা, সেনাবাহিনীর ভিতরে এখনো 20-25 জন সেনার বাহিনী বসা, 5 জনকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু তারপরেও খুব বেশি উন্নতি হয়েছে বলে আমি জানি না। তো এই জায়গাগুলো, হাসিনার লোকজনকে আপনারা রেখে আপনারা কতটুকু সাকসেসফুলি ডিল করতে পারবেন? এবং এখনো কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় হয় হাসিনার লোকজনকে নিয়োগ দিচ্ছেন, অথবা মানে কিছু ট্র্যাশ মালকে আপনারা ঢোকাচ্ছেন এই পদে ওই পদে, এখানে সেখানে। এর কারণটা কি? মানে কোথায়, মানে এই নিয়ন্ত্রণগুলো কোত্থেকে হচ্ছে? আমরা যখন চেক ব্যাক করতে যাই, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও বলে আমরা জানি না, আর্মি বলে ওরা দিছে, আপনারা বলেন আর্মি দিছে, গোয়েন্দা সংস্থা। তো কি হচ্ছেটা কি? এই জিনিসটা একটু বোঝা দরকার যে কেন হচ্ছে, কেন অপদার্থ শ্রেণীর লোকজনকে আপনারা বিভিন্ন পদে পদায়ন করছেন, দায়িত্ব দিচ্ছেন? আমি বলবো যে আমরা বাছাই করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় কি, যে আপনি সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে তাহলে তো আপনি তাকে সরানো যায় না। একজন সাপোর্ট ছিলেন হয়তোবা, কিন্তু তার এগেনস্টে তো আমার কিছু সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে। সেই জায়গাগুলো আমার ইস্টাবলিশ করা, তার পুরনো ফাইল নিয়ে টান দেওয়া, তাকে আমি করা, এটা অনেক কষ্টসাধ্য কাজ। মানে এটা নিয়ে হিমশিম খাচ্ছেন আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়ালরা। এবং আমরা এটা আপনি ধরেন 15-16 বছর, 15-16 বলবো কি, 2007 থেকে 2024 পর্যন্ত এই বিশাল একটা সময়ের যে আবর্জনা তৈরি হয়েছে, যেগুলো এই প্রশাসনিক বিভিন্ন যেগুলো প্রশাসনকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই জায়গায় যে আমরা নিয়ে এসে তাদেরকে কাজ করিয়ে যে আবার আমরা কিছু রেজাল্ট পাচ্ছি, এবং ভালো রেজাল্ট পাচ্ছি। আপনি ইকোনমি দেখেন, ইকোনমি হ্যাজ মেড এ কামব্যাক। এই যে এই কাজগুলো করছি, এটা আপনি আজকে একটা উদাহরণ দিই আপনাকে। আপনি জানেন 20-25 বছর ধরে কোরিয়ান ইপিজেড এর ল্যান্ডটা ঠিক হচ্ছিল না। ওদের অনেক 2500 একর ল্যান্ড, ওরা যেটা পুরো গ্রিন একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ওরা এই ল্যান্ডের মিউটেশন ওরা পাচ্ছিল না, ওদের ল্যান্ডের আগের গভর্নমেন্ট তাদেরকে ডিলে করিয়েছে, তাদেরকে দেয়। ফলে যেটা হচ্ছে, কোরিয়ান ইপিজেডে কিহাক সুন, উনি ওই ভিয়েতনামেরও আগে বাংলাদেশে আসছেন, কিন্তু পরে দেখলেন যে বাংলাদেশে তো তার লাভ হচ্ছে না। উনি আবার কিছু বিজনেস নিয়ে গেছেন ভিয়েতনামে। এখন ভিয়েতনামে তার বিজনেস অনেক, $2-3 বিলিয়ন হয়ে গেছে, আর আমাদের এখানে $1 বিলিয়ন মতো। কারণ হচ্ছে যে ল্যান্ডের ইস্যুটা আমরা সেটেল করি নাই। আমরা এসে ধরেন তার সাথে সিরিজ আকারে মিটিং করার পরে আজকে ওনাকে আমরা 6ই ফেব্রুয়ারি আমরা বলেছিলাম যে আপনি ল্যান্ড মিউটেশন পাবেন, এবং সেটা ওনাকে, ওনার কোম্পানির লোকদেরকে আজকে ল্যান্ড মিউটেশন ধরিয়ে দেওয়া হয়েছে। আপনি নিশ্চিত থাকেন, উনি বলেছেন যে
আমরা বড় বড় কোম্পানি, স্যামসাং আসতে চাইছিল ওনার ওইখানে ইনভেস্ট করার জন্য, আসতে পারে নাই ল্যান্ড সংক্রান্ত জটিলতার কারণে। তো এই যে আমাদের ধরিয়ে দিয়েছি গোল ওরিয়েন্টেড কিছু, আমরা একটা ডেট ফিক্স করছি যে এই ডেটের মধ্যে এটা করতে হবে, আমরা পাচ্ছি তো, এমন না যে পাচ্ছি না তা না। কিন্তু কথা হচ্ছে যে এই যে আপনারা অনেক মানে মানুষের এক্সপেকটেশন তার চেয়েও অনেক হাই, দ্যাটস দ্য প্রবলেম। না এখন সেটা ঠিক আছে, মানুষের এক্সপেকটেশন তো থাকবে, কিন্তু ধরেন আমি যেটা বারবারই বলার চেষ্টা করছি যে ডক্টর ইউনূসের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, ডক্টর ইউনূসের ব্যাপারে আমার পূর্ণ সমর্থন আছে, কিন্তু ওনার সাথে উপদেষ্টা পরিষদে যাদেরকে দিয়ে আপনারা কাজ করার চেষ্টা করছেন তাদের হয় ক্যাপাবিলিটি নাই, অথবা তারা অনেক বুঝতে পারছেন না, সেটা তাদের অযোগ্যতা, যেমন তাদের বয়সও একটা বড় ফ্যাক্টর। তো সেই জায়গাটাতে আপনাদের অমনোযোগিতা আছে, আপনারা একটা পলিটিক্স করছেন, আমি যেটা দেখছি আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার করার কথা না, মানে আপনারা একটা পলিটিক্স করছেন। যেমন ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, প্রেসিডেন্ট আপনারা সরাবেন, কিন্তু এটা নিয়ে আমরা দেখলাম যে একটা পলিটিক্যাল একটা ইয়ে তৈরি করা হলো, না বিএনপি চায় না, অমুক চায় না, আমরা নিষিদ্ধ করি, আবার আপনারা নিষিদ্ধ করছেন না, আবার বলছেন যে আওয়ামী লীগকে মিছিল মিটিং করতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে বিস্কিট বিলি করতে দেওয়া হবে না। কারণ যখনই আপনারা নিষিদ্ধ করছেন না, আবার তাদেরকে পলিটিক্যাল অ্যাক্টিভিটিও করতে দেবেন না, তখন আবার এটা ইন্টারন্যাশনালি অন্যভাবে প্রজেক্টেড হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিবে, স্টেট ডিপার্টমেন্ট বলবে, সব সংগঠনগুলো বলবে যে নো, তাদেরকে রাজনীতি করতে দিবা না। সো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আপনারা ধরেন একরকম, আমি বলবো যে একটা কমপ্লেক্স পলিটিক্স এখানে আপনারা মানে নিয়ে আসছেন। এটার কারণ কি? আপনারা বিপ্লবের মাধ্যমে যে সরকার, সেই সরকার সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ থাকবে না, চুপ্পু থাকবে না, এটা হবে না, ওইটা হবে না, কেন আপনারা এখানে আবার বিএনপির মতামত, জামাতের মতামত, অমুক মতামত কেন লাগবে? এইটা কি বুঝায় বলবেন আমাকে? না, আমরা তো পলিটিক্যাল পার্টিগুলোকে আমাদের অংশীজন মনে করি, আওয়ামী লীগ অবশ্য বাদে সেখানে, মানে আওয়ামী লীগের যে অ্যাট্রোসিটি তারা করেছে তাতে কিন্তু আর অংশীজন বলা যায় না, বা ওটা সম্ভব না। ওই আওয়ামী লীগের বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান আছে, এবং সেক্ষেত্রে আমাদের সাথে পলিটিক্যাল পার্টিগুলো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এই ডিসিশনটা পলিটিক্যাল পার্টিগুলোই নেবেন, তারা একটা নিজেদের মধ্যে ওয়াইডার একটা কনসালটেশন করবেন, করে তারা নিবেন। হ্যাঁ, আমরা কিছু কিছু ক্ষেত্রে বলছি যে তারা এটা, কারণ দেখেন তাদের তো অ্যাকনোলেজমেন্ট আসতে হবে, আমি যে তাকে পলিটিক্যাল প্রসেসে ফিরিয়ে নিয়ে আসবো, তারকে তো আমার অ্যাকনোলেজমেন্টটা আমাকে নিয়ে আসতে হবে, যে না সে অ্যাকনোলেজ করছে যে জুলাই অগাস্টে কি হয়েছে, সে তার মধ্যে তো অনুশোচনা নাই, অ্যাকনোলেজমেন্ট নাই, তার বড় বড় লিডার সবার হাতে এক ধরনের রক্ত আছে, তারা ইমপ্লিকেটেড হয়েছেন। এখন আমরা কিভাবে তাহলে এই পার্টিকে বলি যে আসো তুমি পলিটিক্যাল প্রসেসে আসো, তারপরে হচ্ছে যে তাদের মধ্যে কেউ বের হয়ে তো সরিও বলছে না, ঠিক না? আপনি একটা লোককে দেখেছেন যে বলছে যে না আমরা সরি যা হয়েছে জুলাই অগাস্টে? সরি বললেও তো মাফ হবে না, তাই না? সরি বললে তাহলে না, সেটা তো অবশ্যই যার খুন করেছে, যার হাতে যে খুনের অর্ডার দিয়েছে তাদের তো বিচার হবে, সেটা আমি বলছি না, কিন্তু যেই আওয়ামী লীগ তো অনেক বড় পার্টি, তার তো কিছু লিডার তো বের হয়ে বলতে পারতো যে না আমরা পার্টিকে রক্ষা করি, আমরা এই যারা যারা এই পার্টিকে সামনে রেখে তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছে, যারা খুন করেছে বা বড় বড় ক্রাইমে জড়িত, তাদেরকে ডিনাউন্স করে তাদের থেকে আমরা পার্টিটাকে সেপারেট করি, সেই অ্যাটেম্পটও তো নেয় নাই। তাই ফলে যেটা হয়েছে যে আপনারা অনেকে, অনেক বাইরের এরা কিন্তু প্রথম প্রথম রিকনসিলিয়েশনের জন্য আমাদেরকে প্রেসারও দিয়েছিলেন, বলেছিলেন যে তোমরা কিন্তু আসলে রিকনসিলিয়েশনের ফার্স্ট ধাপটাও তো হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, সেটা হয় নাই। আর লিফলেটের কথা বললেন, আমরা ওদের লিফলেটের নমুনা দেখেছি, সেখানে যেই কথাগুলো আছে সেখানে বলছে যে প্রফেসর ইউনূস হচ্ছে, আমি আপনাকে লিফলেটের কপি পারলে পাঠায় দিব, আমরা ওইটার কিছু স্যাম্পল কালেক্ট করেছি, ওইখানে বলেছে প্রফেসর ইউনূস জঙ্গি নেতা, এই যে বিদ্রোহ, যেই গণ অভ্যুত্থান হয়েছে একটা জঙ্গি গণ অভ্যুত্থান, মানে ইসলামিস্টরা এটা করেছে, দেশটা তালেবান হয়ে যাচ্ছে, তারপরে হলো 3000 পুলিশকে এই স্টুডেন্টরা মেরেছে। তাহলে আপনি তো এই পুরো লিফলেটের মাধ্যমে মিথ্যার বেসাতি আপনি করছেন, মিথ্যা আপনি সাপ্লাই দিচ্ছেন। আপনারা কি নিষিদ্ধ ঘোষণা করবেন আওয়ামী লীগকে অন্তত? সেটা পলিটিক্যাল ডিসিশন, এটা পলিটিক্যাল ডিসিশন, এবং এটা অনেক ক্ষেত্রে লিগাল বিষয় হিসেবে আসবে। এটা অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলো মিলে
তারা এটা করবেন। পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, তারা সবাই মিলে এটা ডিসিশন করবেন। শফিক ভাই, এখানেই পলিটিক্সটা আর কি, এখানেই আমি বলছি যে একটা রাজনৈতিক স্মেল করছি আমি। কারণ হচ্ছে আপনি আপনি বোধহয় মাস দুয়েক আগে বলেছিলেন যে আওয়ামী লীগকে কোনো মিছিল মিটিং করতে দেয়া হবে না। তো হ্যাঁ, এখন এখন ওই যে আমরা মিছিল মিটিং করতে দিচ্ছি না, কারণ হচ্ছে দেখেন এই যে হাসিনা ভাষণ দেওয়ার পরে কি একটা মানুষের অ্যাঙ্গার কিভাবে তাদের এক্সপ্রেস করলো। হ্যাঁ, আওয়ামী লীগের পলিটিক্যালি আওয়ামী লীগ আসবে কি আসবে না আবার পথে, সেটা আসলে একটা সেটেলমেন্টের প্রসেসের মধ্যে দিয়ে আসুক না, কিন্তু তার আগেই ওরা মাঠ গরম করতে চাচ্ছে, তার আগেই সে ইয়ে করতে চায়। এটা তো বাংলাদেশের মানুষ তো মানছে না সেটা। আপনি আপনার হাতে রক্ত, ঠিক না? যে আস্থা রাখা হয়েছিল সেই আস্থার জায়গাটা থেকে আপনারা এখন নানা রকমের ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু গতকালকের যেই 32 নম্বরের ছাত্র জনতার যে ক্ষোভ আমরা দেখলাম, আমি তো মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র জনতা আরেকটি সুযোগ দিয়েছে যে সিদ্ধান্তগুলো আপনারা নিতে পারেননি, বা যে সিদ্ধান্তগুলো নিয়ে রাজনৈতিক মারপ্যাচ চলছে সেই জায়গাটা একটা ক্লিয়ার অবস্থানের জন্য। এখন আইনগত জটিলতা থাকলে আপনারা কোর্টে যান, কোর্টে ডিরেকশন দেন হোয়াট টু ডু। এই ফ্যাসিস্ট পার্টিকে নিয়ে আমরা কি করতে পারি? এই ফ্যাসিস্ট পার্টি এই করছে, বাইরে থেকে উস্কানি দিচ্ছে, কর্মীরা এখানে এই করছে, তাদের প্রচুর টাকা, তাদের প্রচুর লোকজন এখনো ভেতরে। তো হ্যাঁ, সবচেয়ে বড় কথা তার একটা ডিনায়ালের মধ্যে আছে, এটা ম্যাসিভ ডিনায়াল। পুরো পৃথিবী এমন না যে, যেমন ধরেন 50, 60, 100 বছর আগে যদি কোনো অ্যাট্রোসিটি হয় তার তো ভিডিও এভিডেন্স নাই। আপনি যেটা জানেন সেটা হিস্টোরিয়ানদের বই পড়ে জানেন, এর বাইরে তো আপনার জানা হয় না। কিন্তু এইখানে এমন এভিডেন্স আছে, ভিডিও এভিডেন্স আছে, এবং আপনি এই যে জাস্ট এক সপ্তাহের মধ্যে আপনি দেখবেন এই যে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট আসবে, ভয়াবহ রিপোর্ট। আমরা কিছু হিন্টস পেয়েছি, ভয়াবহ রিপোর্ট হবে এগুলা। তারপর দেখবেন ওনাদের মধ্যে একটা ডিনায়াল। আমরা 44 জন পুলিশ যে মারা গেছে এই গণ অভ্যুত্থানের সময়, তাদের আমরা লিস্ট দিয়ে দিয়েছি। তারপরে আমরা ওদেরকে আহ্বান করি, আপনারা যদি মনে করেন এর চেয়ে বেশি হয়েছে তাহলে লিস্ট নিয়ে আসেন, আমাদেরকে দেন। কিন্তু তারা কিন্তু এই যে মিথ্যার বেশাতি সব জায়গায় বলে বেড়াচ্ছে 3000 পুলিশ। এটা কেন বলছে জানেন? 3000 পুলিশ মারা গেছে, ওরা ওই স্টুডেন্টদের খুনটাকে জাস্টিফাই করা যায় না। তুমি পুলিশ মেরেছো, অতএব আমরা স্টুডেন্টদেরকে মারতে বাধ্য হয়েছি, এই টাইপের একটা জাস্টিফিকেশন তারা তৈরি করছে। এই জাস্টিফিকেশন এটা ওরা আগে এই কাজগুলো করতো। হ্যাঁ, আপনি দেখবেন যে হেফাজতের সময় বা মাওলানা সাইদির ইয়ের সময়, কি যেন ভার্ডিক্টের সময়, হ্যাঁ, এগুলো ন্যারেটিভ ওরা নিজেরা উৎপাদন করে জাস্টিফাই করতো এই ম্যাসাকার গুলোকে। এবার ওরা এইটাই, এবং এটা একটা খুব ভয়ানক একটা অ্যাটেম্প। এটা যদি ওরা সাকসিড করে, পুরো হিস্ট্রিকে ওরা উল্টে দিবে। ওরা বলবে যে তারাই ভিকটিম, আমরা মানে স্টুডেন্টরা অ্যাগ্রেসর, বা বাংলাদেশের ছাত্র জনতারা হচ্ছে অ্যাগ্রেসর, এইরকম একটা। তারা আর পুলিশ হলো ভিকটিম। এই ভাই, ইতোমধ্যে গত 6 মাসে ইন্টারন্যাশনালি হাসিনা এবং তার পরিবারের অ্যাকসেপ্টেবিলিটি জিরোতে নেমে এসেছে, এবং পুরো পৃথিবী জানে যে হাসিনা কি করছে, কিভাবে তার পরিবার লুটপাট করছে, হাসিনা কিভাবে খুনের নির্দেশ দিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা দয়া করে এই যে গতকালকের ঘটনার পরে, গতকালকের যে ক্ষোভের বহিঃপ্রকাশ, এই ঘটনার পরে আমার মনে হয় যে আপনাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে একটি কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। আমরাও দেখতে চাই কোন রাজনৈতিক দল এর বিরোধিতা করে, যে আমরা মানি না, এই কথাটা কোন রাজনৈতিক দল বলে তার রাজনীতি শেষ হয়ে যাবে এই দেশ থেকে, যদি কেউ বক্তব্য দেয়। সো আমার কথা হচ্ছে, আপনি নিষিদ্ধ করবেন না, আপনি আবার রাজনীতিও করতে দিবেন না। এই যে ডাবল স্ট্যান্ডার্ডের যে ব্যাপারটা আপনারা করছেন, সেটি ব্যাপারে আপনারা নিশ্চয়ই একটি না, আমরা ডাবল স্ট্যান্ডার্ড আমরা বলছি যে এই যে যতদিন ডিসিশন না হচ্ছে ততদিন আসলে তাকে কি আমরা পলিটিক্যাল প্রসেসে আনবো? সে তো যদি অ্যাকনলেজমেন্ট তো নাই, তার তো সে তো সরিও বলছে না। এই সংক্রান্ত আপনি তাহলে কেমনে আনবেন? এই সংক্রান্ত আপনি একটা অধ্যাদেশ জারি করেন যে আগামী 6 মাস, আগামী 5 বছর, অথবা কোর্টের একটা মতামত নেন যে আমরা কি করব এই পরিস্থিতিতে। তো সেটি না করে আমার মনে হয় যে এটা পুরো পৃথিবী বিভ্রান্ত হচ্ছে। আমি তো বললাম, আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো খুব শীঘ্রই ঐক্যমতের যে ঐক্যমত গঠনের জন্য যে ওনারা বসবেন, ওই সময় আসলে এই আলাপগুলো হবে। আমরা অস্থির হচ্ছি না।
না অস্থির আমিও হচ্ছি না, কিন্তু ধরেন আওয়ামী লীগের যে পলিটিক্যাল যে হিংস্রতা আমরা অতীতে দেখেছি, সেই জায়গাগুলো থেকেই আসলে আপনাকে এই প্রশ্নগুলো করা বা আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণ করা, যে আপনি যদি নিষিদ্ধ না করেন তাহলে আপনি পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে বন্ধ করতে পারবেন না, ইন্টারন্যাশনালি এটা অন্যভাবে প্রজেক্টেড হবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা পালিয়ে গেছে, সর্বশেষ ওবায়দুল কাদের করিনাকে পালিয়ে গেছে। আমরা সবাই জানতাম যে সেই যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিল। 627 জনকে আমাদের সেনাবাহিনী আশ্রয় দিল, তার মধ্যে হঠাৎ করে বললো যে 621 জনকে তারা ছেড়ে দিয়েছে। এই 627 জন কারা, কিভাবে গেল, আপনাদের সম্মতি ছিল কিনা, আপনারা এই ব্যাপারে কোনো অনুসন্ধান করেছেন কিনা, আপনাদের বিশ্লেষণ, আপনাদের পর্যবেক্ষণ কি? না, পুরো বিষয়টা আসলে হয়েছে আমাদের গভর্নমেন্ট টেক ওভারের আগেই। আমরা তো এই গভর্নমেন্ট টেক ওভার করেছে 8ই অগাস্ট রাতে, তার আগেই আপনি 3-4 দিন গিয়েছে, ওই সময় আসলে এই ঘটনাগুলো ঘটেছে। তো ফলে ওইটার মধ্যে কিছু অস্পষ্টতা আছে। আমরা চেষ্টা করছি পুরো ডিগ আপ করতে, কি হয়েছিল, কারা কারা আদৌ আশ্রয় নিয়েছে কিনা, কারা কারা আশ্রয় নিয়েছে, কি ঘটনাটা কোথায় যে শেষ হয়েছে, এগুলো জানার জন্য। কিন্তু ওই যে আমি বললাম যে ঘটনাটা ঘটেছে হচ্ছে 5 থেকে 8 তারিখের মধ্যে, যে সময় আসলে আমাদের জুরিসডিকশনই ছিল না। আমরা তারপরেও পুরনো দেখছি। আর একটা জিনিস, এই সময় কোনো পুলিশও ছিল না, শফিক ভাই 5 থেকে 8 টোটালি মিসিং ইন অ্যাকশন ছিল। 8 তারিখের মধ্যে তারা আশ্রয় নিয়েছেন, কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তার 1 মাস পরে, সম্ভবত 1 মাস বা 1.5 মাস পরে। না না, এটা সবগুলো সত্য না। তো এবং আমরা কিছু দেখেছি। এবং ধরেন আমি যদি বলি যে গত মাস 3 আগে স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তিনি সেনাবাহিনী ক্যান্টনমেন্টের একটা বাসায় আশ্রয় থেকে তিনি তার পাসপোর্ট করার চেষ্টা করেছেন, সেটি ধরা পড়েছে, কিন্তু সে কিন্তু এখন অ্যারেস্ট হয়নি। কিন্তু তার ব্যাপারে কিন্তু আপনাদের এইগুলো বিষয়ে আমার মনে হয় যে কিছু অনেক অস্পষ্টতা আছে। আমার মনে হয় এটা এক ধরনের রিউমারও প্রচুর আছে। আমরা যেটা রিয়ালিটি, পাসপোর্টের লোকজন তার বাসায় যে থাম্ব ইমপ্রেশন নিয়ে আসছে, তাকে অফিসে আসতে হয় না, এগুলো তো প্রামাণ্য দলিল হিসেবে আবির্ভূত। মানে না, আমি পাসপোর্ট কর্তৃপক্ষর মানে পাসপোর্টের যিনি চিফ, তার সাথেই কথা বলেছি, উনি এই বিষয়টা অস্বীকার করেছেন। মানে উনি অস্বীকার করলে তো হবে না, এটা তো ডকুমেন্টেড সবকিছুই, সেটা পাসপোর্টের জন্য আবেদন করছে, সেটা থাম্ব ইমপ্রেশন যে তার বাসা থেকে যে নিয়ে আসছে, পাসপোর্টের ডিরেক্টরে। আমার তো অফিসিয়াল কথা বলতে হবে, আমি অফিসিয়ালি যেটা জানি সেটাই আপনাকে বলছি। শফিক ভাই, আমি আপনার সাংবাদিকতার যে ব্যাকগ্রাউন্ড বা আপনার যে লেখালেখি বা আপনার যে বক্তব্য, সেই জায়গাটায় আমরা আপনাকে ঠিক আমলাতান্ত্রিক ব্যক্তি হিসেবে দেখতে চাই না। আমরা চাই যে আপনি মানে সাংবাদিক, আপনি তো ভাই এই চাকরি ছেড়ে দেওয়ার পরেও তো আপনি সাংবাদিকতা করবেন, তাই না? আপনি আবার সেই জায়গাটা আপনি তো শেষ হয়ে যাবেন ভাই, আপনার কাছ থেকে তো আর সত্য কথা পাবো না, আপনি আমলাতান্ত্রিক পড়ে যাবেন। সো আমি অনুরোধ করবো আপনাকে যে 627 জনের একটা তালিকার ব্যাপারে আমরা জানতে চাই, এবং এখনো আমি জানি, আমার সোর্স আমাকে ইনফর্ম করছে, এখনো অনেকেই তাদের শেল্টারে আছেন। ওবায়দুল কাদের চলে যাওয়ার ব্যাপারটা নিয়ে পত্রিকায় নিউজ হলো, আপনারা কি অনুসন্ধান করছিলেন যে ওবায়দুল কাদের কোথায় ছিল, কিভাবে পালালো, কে হেল্প করলো? এটার বিষয়ে যথেষ্ট ধোঁয়াশা আছে, বাট আমরা মানে যেটা পত্রিকায় আসছে সেরকমই আমরা শুনেছি। এখন ধরেন ওরা 15, 16, 17 বছর ছিল, তাদের তো একটা বড় একটা নেটওয়ার্ক আছে, ঠিক না? আপনি আর যে পুলিশটাকে আপনি পাঠাচ্ছেন তাকে অ্যারেস্ট করতে, দেখা গেল যে সেই পুলিশকে হয়তো বা ওবায়দুল কাদেরই প্রমোশন দিয়েছে। তো এই জিনিসগুলো তো বললাম না, আমরা এসে তো আমাদের মতো করে লোক পাওয়া, তাকে আমার মতো করে তৈরি করা, এটাই টেক্স টাইম। আপনি ইচ্ছা করলেই তো আপনি কাকে ট্রাস্ট করছেন, আপনি এমন আমি একটা মনে আছে যে আমরা একজনকে নিতে গেলাম, যে দেখা গেল যে সে 1 মাস ধরে সবাই বললো যে ওনার মতো মানে ভালো অফিসারই হয় না, যেই হচ্ছে তারপরে যখন তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়া হবে, দেখা গেল যে তার হাজার হাজার ছবি বের হচ্ছে, ধরেন আওয়ামী লীগের লিডারদের সাথে টুঙ্গিপাড়ায় সব জায়গায়। তাহলে বোঝা গেল যে উনি আসলে ওদের ক্লোজ ছিলেন। এত তো ছবি, 1-2টা মানুষের ছবি থাকতে পারে, হ্যাঁ, এত তো ছবি থাকার কথা না। তো এই বিষয়গুলোই আপনি ইচ্ছা করলেই অনেক সময় যদি আপনি হাইডিং এ থাকেন বা থাকেন, আর পুলিশের তো ধরেন
বিশাল একটা গ্রুপই হলো ছাত্রলীগ থেকে আসছে। আমরা এসে বের করতে তো হচ্ছে যে কারা কারা ছাত্রলীগে ছিলেন। অনেকে আবার শত্রুতামূলক ভাবে বলেও দিচ্ছে উনি ছাত্রলীগ করতেন, আদৌ করতেন কিনা সেটাও তো আমার বের করে। আবার যাকে দিয়ে আমি কনফার্ম করাবো সেই জায়গার যে এনএসআই এর লোকগুলো, এনএসআই দেখা যাচ্ছে যে পুরো আওয়ামী লীগ আমলে যতগুলো এনএসআই নেওয়া হয়েছে বেশিরভাগই হচ্ছে ছাত্রলীগ থেকে। তো এই যে আমরা যে কত টাফ ওয়েতে কাজ করতে হচ্ছে, প্রতি পদে পদে আমাকে দেখতে হচ্ছে যে এই যে এইগুলো ঠিক আছে কিনা, আমরা ভেরিফিকেশন যে আমি করছি সেটা ঠিক কিনা। তবে শফিক ভাই, যে আমি একটু দ্বিমত পোষণ করি, কি ধরেন প্রথম রাতে বেড়াল মারার একটা ব্যাপার থাকে না, ওইটা মারতে আপনারা ব্যর্থ হয়েছেন আসলে। প্রথম রাতে বেড়াল না না, আমি 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 এটা প্রথম রাতে বেড়াল মারা বিয়ের ক্ষেত্রে হইতে পারে, বাট গভর্নমেন্ট চালানো তো হয় না। একটা এরকম রক্তের বিনিময়ে, এত জীবনের বিনিময়ে যে সরকার, সেই সরকারের যে প্রভাবটা বা যে স্ট্রেংথটা দেখানো দরকার ছিল, সেটি আপনারা দেখাতে ব্যর্থ হয়েছেন। আমি সরি টু সে। না, আপনারা প্রথম রাতে বিড়াল মারা মানে হচ্ছে যে ওকে আপনি উপরের 10,000 অফিসারকে আমি রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু আমার তো প্রশাসন চলতে হবে। আবার এই যে আমি 10,000-এর মধ্যে সবাই যে আওয়ামী লীগার ছিল তাও তো না, আমি তো অন্যায়ও হয়ে যেতে পারে। একটা গভর্নমেন্টের একজন প্রধান যখন ডিসিশন নেন তার একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন থাকে, আমি কি অন্যায় করছি কিনা এই লোকের সাথে। আপনাকে 10,000 লোককে বিদায় করতে হবে। গত 16 বছরে যারা এই প্রশাসনে, পুলিশে, আর্মিতে কাজ করেছেন তারা হাসিনা অর্ডার মানতে বাধ্য। হাসিনা যা বলে করতে হবে। কিন্তু আমরা বাছাই করবো যে কারা মিসইউজ করছে পাওয়ারের, কারা লুটপাট করছে, কারা দুর্নীতি করছে, তাদেরকে আইডেন্টিফাই করা। সেটা বের করাও তো আপনার ইনভেস্টিগেশন করতে হয়। তুরস্কের দিকে তাকান, আপনি সিরিয়ার দিকে তাকান, মানে ওইখানে অ্যাডমিনিস্ট্রেশন চলে নাই, ওইখানে কি দুর্বৃত্তদের শাস্তি দেওয়া হয়নি? কঠোর ভাবে দেওয়া হয়েছে। আপনাদের এত মানবিক বোধ, আপনারা এত মানে আপনারাই আসলে কনফিডেন্স পাচ্ছেন না, আমার যেটা মনে হয় আর কি। না না না, এটা ভুল। উনি প্রফেসর ইউনূস ভেরি স্ট্রং লিডার। আমরা যা করছি খুব ডিসাইসিভলি করছি, বাট আমরা এট দ্য সেম টাইম এনশিওর করছি যে যাতে কারো প্রতি অন্যায় না হয়। প্রফেসর খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপত্তি নাই, আমি বলছি ওনার বাইরে যে উনি যাদের উপর নির্ভর করছেন তাদের কনফিডেন্সের যথেষ্ট অভাব। আপনারা প্রথম রাতে যে বাড়িটা দেওয়া দরকার ছিল সেটি দিতে পারেন নাই। সিরিয়া আসাদের দল নিষিদ্ধ, প্রতিদিন 1-2 করে এক্সিকিউশন হচ্ছে, কঠোর শাস্তি দেওয়া হচ্ছে। তুরস্কের অবস্থা আপনি আমার থেকে ভালো জানেন, এরদোগানের সেই অভ্যুত্থানের পরে কি হয়েছিল। বাংলাদেশে আমরা দেখি তার সম্পূর্ণ বিপরীত অবস্থা। তো আরেকটি প্রসঙ্গে যেতে চাই, ডক্টর ইউনূসকে ধরেন আমাদের যে সংবাদ মাধ্যম, গণমাধ্যমগুলো, এই গণমাধ্যমগুলো তাকে একটু, আমি বলবো যে প্রপারলি ধরেন যেই ভাবে প্রজেক্ট করা দরকার সেটি করছে না। ডক্টর ইউনূস টেলিফোন করলেন, আমিরাত থেকে শাস্তিপ্রাপ্ত বাঙালিরা ছাড়া পেয়ে গেল। ডক্টর ইউনূস বললেন বাংলাদেশ থেকে ইউরোপের অনেক দেশে শুরু হয়ে গেল। ডক্টর ইউনূসের ব্যক্তিগত প্রচেষ্টায় বহু বিলিয়ন ডলার মধ্যে বাংলাদেশে ক্যাশ ফ্লো হিসেবে ইন করছে, যেগুলো আমাকে অর্থনীতি থেকে সচল যাচ্ছে। কিন্তু আপনি যদি আমাদের গণমাধ্যমগুলোর দিকে তাকান, এই বিষয়গুলো কিন্তু তারা কিন্তু খুব বেশি কাজ করছে না। পাশাপাশি হাসিনার যে নৃশংসতা, এগুলো কিন্তু এখন পত্রিকার সংবাদের পাতায় নাই। তো এটা আপনি কিভাবে দেখেন এই জায়গাটায়? এটা কি আপনারা, মিডিয়া তো আসলে আপনারা গণমাধ্যমের স্বাধীনতা বলে হাসিনা আমলের সকল সমর্থক এগুলো বসিয়ে রেখেছেন সব জায়গায়। প্রতিবাদ করতে গেলেই আপনারা বলেন যে গণমাধ্যমের ব্যাপারে কি করিতে হইবে না হইবে আপনাদের কলিজায় লাগে, তাই না? তো আলো, ডেইলি স্টার সহ একটা গ্রুপ টোটাল ম্যাচ করতেছে, আগেও করছে, এখনো করতেছে। কিভাবে দেখেন? না, আমরা যে সত্যটা বলতে চাচ্ছি সেটা মানুষ নিচ্ছে, আমরা মনে করি সেটা মানুষ নিচ্ছে। অনেক গণমাধ্যমে অনেকভাবে তারা তাদের মতো করে কাভারেজ দিচ্ছেন, আমি এটা নিয়ে কমেন্ট করব না। বিকজ আমরা সত্যিকার অর্থেই ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি। আমার কথা হচ্ছে যে যেটা হয় যে অনেকে তার কাটতি বাড়ানোর জন্য হয়তো বা ফ্রন্ট পেজটায় প্রচুর এমন নিউজ দেন যেটা হয়তো বা আমাদের জন্য সুখকর না। হ্যাঁ, বাট আমরা সবার ফ্রিডম অফ প্রেসে আমরা বিশ্বাসী, আমরা ইন্টারভিউ। আপনি যদি বলেন যে হ্যাঁ আপনি আমাকে বললেন যে এই লোকগুলোকে সরাতে হবে, দ্য মোমেন্ট আমি এটা
করব, তখন কিন্তু পুরো পৃথিবী বলাই তোমাদের এখানে কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নাই, এটা চিল্লাচিল্লি শুরু হয়ে যাবে। অলরেডি দেখেন আমরা কিছু করতেই পারলাম না, তাই কত বড় বড় কথাবার্তা হয়। আমরা সেই জায়গাটায় খুবই কেয়ারফুল আছি। আর প্রফেসর ইউনূস বললেন যে সত্য তো অনেক কঠিন, সত্য অনেক বড় একটা বিষয়। সত্য আমি যদি কিছু কাজ করি, আপনার এটা সুবাতাস পাবেনি। আমরা তো দেখছি তো, আমরা যে জায়গায় আনছি, যে ভঙ্গুর ইকোনমি থেকে এটা ব্যাক করেছে, মানুষ তো এটা দেখছে। ভাই আপনাদের এই দুর্বলতা বলি বা উদারতা বলি, এই কারণে হাসিনার এমপি একে আজাদ এখন গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে খুব তৎপর। নোয়াবের কি যেন হয়ে ব্যাপক জ্ঞান দিচ্ছে দেখলাম গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে। এগুলো আপনাদের দুর্বলতা বা উদারতা, আপনারা মেনে নিচ্ছেন। আপনারাই গণমাধ্যমের যে ফর্মুলায় আপনারা ভাবছেন, সেই ফর্মুলায় ফ্যাসিস্ট রেজিমকে শক্তিশালী করার নানা রকমের আয়োজন শুরু হয়েছে। এটা আপনিও বুঝতে পারছেন সাংবাদিক হিসেবে, হয়তো প্রেস সেক্রেটারি হিসেবে আপনি হয়তো বুঝতে চাচ্ছেন না, যেটি আমি মনে করি শফিক ভাই আপনার সম্পর্কে আমি যতটুকু ধারণা আছে। তো সংস্কার নিয়ে আপনারা অনেক বেশি ব্যস্ত, দল গঠন নিয়ে আপনারা অনেক ব্যস্ত। এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা আজকে তুললাম। এই জায়গাগুলো আপনাদের অমনোযোগিতা বেশি। দল গঠন নিয়ে কি হবে না হবে, প্রোক্লামেশনের ব্যাপারটা হয়নি, অর্থাৎ দল সবকিছু। গঠন তো আমরা ব্যস্ত বলবো না, আমরা তো দল গঠন করছি না। এটা তো স্টুডেন্টরা দল গঠন করছে, তারাই দল গঠন করবে। এবং এখানে যদি আমাদের যারা 3 জন প্রতিনিধি আছেন, তারা যদি মনে করেন ওইখানে জয়েন করেন, তাহলে এই তাদের মন্ত্রিত্ব, তাদের অ্যাডভাইজারশিপটা ছেড়ে ওইখানে জয়েন করতে হবে। এই ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। স্টুডেন্টরা দল গঠন করবে, এটা বাংলাদেশের মানুষের একটা আশা। এবং যেহেতু তারা ফোর ফ্রন্টে ছিল, জুলাই অভ্যুত্থানের একদম সম্মুখ ভাগে তারা ছিল, তাদের কাছে অনেকের অনেক বড় বড় এক্সপেকটেশন আছে। কিন্তু আমরা এটার সাথে মোটেও জড়িত না। আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট বলতে পারেন যে এগুলো বিষয় একদম দলকানা। আমরা কারো প্রতি কোনো নেই, সবাই আমার কাছে সমান। তো শফিক ভাই, আমরা প্রায় শেষ দিকে আমি বলবো, আমি অনেক বেশি সময় নিচ্ছি আপনার। 6 মাসের মাথায় ধরেন আমরা এখনো দেখছি যে এক এক উপদেষ্টা, অনেক ইনক্যাপাবল উপদেষ্টার হাতে অনেকগুলো করে মন্ত্রণালয়। বারবার বলা হচ্ছে, আপনারা ধরেন আমরা যারা বাইরে থেকে কথা বলি, আপনারা বোধহয় প্রতিজ্ঞা করছেন যে এদের কোনো কথাই শুনবো না, এরা যা বলবে আমরা তার উল্টাটা করব, এরকম একটা ধারণা দেখছি। আমার ধরেন বেশ কিছু বিষয় সুনির্দিষ্টভাবে ডকুমেন্টেড ওয়েতে তুলে ধরার পরেও কিন্তু সে বহাল তবিয়তে বিভিন্ন জায়গায় তারা বসে আছে। আপনাদের এই জায়গাটা আমরা লক্ষ্য করছি। এটার ব্যাখ্যা কি? আপনারা কি আমাদের কোনো কথাই শুনবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন? এটা কি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত না ব্যক্তিগত কারো সিদ্ধান্ত? এটা একটু বলবেন আমাকে। না না, এটা উপদেষ্টা পরিষদ যেটাকে ঠিক ভাবছেন সেভাবেই কাজ করছেন। আমি বলবো যে, এবং আমি ব্যক্তিগতভাবে আমি জার্নালিস্ট বা প্রেস সেক্রেটারি যেরকম জার্নালিস্ট, আমি মনে করি যে তারা দে আর ডুইং এ ফ্যান্টাস্টিক জব। একটা ভঙ্গুর একটা অর্থনীতিকে, একটা ভঙ্গুর একটা ব্যুরোক্রেসিকে, একটা ভয়াবহতম একটা খুনের পরে, মানে ম্যাসাকারের পরে একটা দেশকে তার আবার রেল লাইনে তুলে ওইটাকে আবার সবলে আপনাকে এগিয়ে নেওয়া, এটা অনেক অনেক বড় একটা। আমি বললাম তো, আপনি আমাকে এখন ক্রেডিট দিবেন না, বাট আপনি ঠিক আমরা যখন চলে যাব, আপনারা নিশ্চিত আমরা জানি যে আপনারা আমাদেরকে ক্রেডিট দিবেন। আমরা এটাও ক্রেডিট দিব, প্লাস আপনি যখন বই লিখবেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় 100 এতদিন বা 600 এতদিন বা 700 এতদিন বা তখন এই বক্তব্যের সাথে আপনাদের বইয়ের বক্তব্য আমি মিলাই দেখবো। জি 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 জি। এখন আপনি বলছেন একজন আমরা জায়গাটা থেকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব হিসেবে, তো উপদেষ্টা পরিষদে কোনো চেঞ্জ আসবে আপনি মনে করেন? যে ধরেন প্রত্যেকটা উপজেলা, আমি যেটি বলছিলাম যে ইনক্যাপাবল অনেকের মাথার উপরে 4-5টা 10টা 6টা করে মন্ত্রণালয় চাপানো, কোনো চেঞ্জ আসবে কিনা, বাদ দেওয়া যাবে কিনা? আমি এই বিষয়ে জানি না, আমার এইটা জুরিসডিকশনে নাই, এবং এই বিষয়টা আমি জানি না। হ্যাঁ, আমি জানলে আপনাকে বলতে পারতাম। মানে আমাদের ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টার কি ইচ্ছা? উনি কি হ্যাপি? না, উনি তো হ্যাপি তো অবশ্যই। বললাম না, উনি তো মনে করছেন যে ওনার টিম যথেষ্ট এফিসিয়েন্সি দিয়েই কাজ করছে, গিভেন দা মানে কন্ডিশনস উই হ্যাভ ইনহেরিটেড।
হ্যাঁ, তো এটা আমরা মনে করছি। এই জন্যই তো আমি বললাম যে কনক ভাই আপনি আসেন। আসলে আমি আপনাকে ৭ দিন আমাদের উপদেষ্টারা কিভাবে কাজ করেন আমি আপনাদেরকে দেখাবো। আমরা তো একটা লন্ডভন্ড অবস্থা পেয়েছি। সেই জায়গায় আমরা আমার কাজ আসতে করছি। হবে না, আমার আসতে হবে না। আপনারা আপনাদের এই ৬ মাস পূর্তি ৯ তারিখ থেকে ইনশাআল্লাহ দেখবেন একটার পর একটা ইনফরমেশন যখন আমরা দিতে থাকবো, আমরা ৬ মাস পর্যন্ত আমি অনেক পার্সোনালি অনেক বেশি অবজারভেশনে ছিলাম। ৬ মাস পর থেকে দেখেন প্রত্যেকটা উপদেষ্টা, প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা জায়গায় আমরা যে ডাটাগুলো দিব আপনারা তখন দেখবেন যে আমাদের দেশে আসতে হবে না। দেশের বাইরে থেকে আমরা সব খবর পাচ্ছি। তবে আমার দুঃখের জায়গা হচ্ছে একটা যে ডক্টর ইউনূসের ঘাড়েই সব দায়গুলো যাবে আরকি। ডক্টর ইউনূসের এই যে সকল উপদেষ্টার ইনক্যাপাবিলিটি বা ইফিসিয়েন্সি, এগুলোর দায়ভার ডক্টর ইউনূসের ঘাড়েই যাচ্ছে কিন্তু। সো এই জায়গাটা নিয়ে আমাদের কনসার্ন, এবং এত রক্তের বিনিময়ে, অন্ধত্ব পঙ্গুত্বের বিনিময়ে আসলে আমরা এতটুকু ধরেন লেথার্জিক অবস্থা আমরা আশা করি নাই আরকি। মানে এতটুকু লেথার্জিক অবস্থা আমরা আশা করি নাই। এতটুকু আমলাতান্ত্রিক ব্যুরোক্রেটিক প্রসেস এর কথা আপনারা বলবেন। এগুলো আমরা আশা করি নাই আরকি। আপনার কাছ থেকে শুনে শেষ করব আমার অনুষ্ঠান। না, আমি তো আপনার সাথে এই বিষয়টা একমত না। আমি মনে করি আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার যথেষ্ট এফিশিয়েন্ট। তারা তাদের বেস্টটা দিচ্ছেন এবং আমরা আমরা এটা ঠিক আমরা মানুষের যে এক্সপেকটেশন সেটাকে ম্যানেজ করতে পারছি না। প্রচুর আমাদের কাছে মানুষের এক্সপেকটেশন অনেক হাই। তো আমরা চেষ্টা করছি। আমরা ইকোনমি দেখেন এক্সপোর্ট গত ৫ মাস একটানা গ্রো করেছে। কোন মাস বাদে রেমিটেন্স গ্রো করছে। রিজার্ভ 20 বিলিয়নের উপরে আছে এবং এটা বাড়ছে, এটা কমছে না। এবং ইন দ্য মিন টাইম আমরা কিন্তু যেগুলো হাসিনা যেগুলো ব্যাকলগ রেখে গিয়েছিল আমরা সব দিয়ে দিচ্ছি। প্লাস হচ্ছে দেশে একটা স্ট্যাবিলিটি আসছে। আমরা এত প্রেশারের মধ্যে ছিলাম, আমাদের নিয়ে এত ষড়যন্ত্র, এত মিস ইনফরমেশন, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, খুব ভালোভাবে দাঁড়িয়ে আছি। তো আমি মনে করি যে উই আর ডুইং ফাইন। ওকে, আপনারা যদি ফাইন মনে করেন ফাইন, কিন্তু ছাত্র জনতার যে ক্ষোভ আমরা গতকালও দেখেছি, সেই ক্ষোভ কিন্তু যেকোনো সময় ইউটার্ন হয়ে আপনাদের দিকে আসতে ক্ষোভটা হাসিনার উপরে, ক্ষোভটা আমাদের উপরে না। কিন্তু আপনাদের উপরে, আপনাদের কর্মকাণ্ড বা আপনারা যদি বলেন যে আমরা খুব ভালো করছি বা ব্যুরোক্রেসি ঝামেলা করছে বা এই হচ্ছে, যে কোনো সময় জনগণ আপনাদের বিরুদ্ধেও কিন্তু রুখে দাঁড়াতে পারে শফিক ভাই, এবং ইতিহাসের অনেক ঘটনা এরকম আছে। আমি চাই যে ব্যক্তিগতভাবে আমি আপনাকে জানি আপনি একজন সিনসিয়ার জার্নালিস্ট, আপনি আমার কথার পালসটা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমার অনুভূতির জায়গাটা আমি আমি আপনাকে আপনি বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। হয়তো আপনার অবস্থানগত কারণে আপনি হয়তো আমাকে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, বাট আপনি আমাকে যেভাবে ব্যাখ্যা করেন ডক্টর ইউনূসকে যদি দয়া করে একটু বলেন যে উনি যেন মানুষের কাছে সমালোচিত না হয়, উনি যেন ব্যর্থতার দায় কাঁধে নিয়ে যেন বাকি জীবনটা কাটাতে না হয়, সেই জায়গাটাতেই আমরা আসলে চেষ্টা করছি, অনুরোধ করছি, এবং আমাদের কথাগুলো দয়া করে শুনবেন, চেষ্টা করবেন না। আপনাদের আশেপাশে আপনারা যেসব ট্র্যাশ মালদেরকে ঢুকাচ্ছেন, তাদের কিন্তু আপনাদের খুব বেশি শ্রীবৃদ্ধি হবে না, আপনারা আরো বেশি হবেন। জনাব শফিকুল আলম, আপনাকে ধন্যবাদ। আপনার শেষ মন্তব্য জানতে চাই। আমি মনে করছি যে আমাদের সামনে অনেক বড় বড় কাজ এবং এই গভর্নমেন্ট আমরা চেষ্টা করছি কাজগুলো সুফল মানে ভালোভাবে সম্পন্ন করার জন্য। থ্যাংক ইউ। আমাদেরও শুভকামনা থাকবে, বাকিটা সময় বলে দিবে, কারণ বাংলাদেশের ছাত্র জনতা এখন অনেক বেশি সচেতন, অনেক বেশি সজাগ। সো শাক দিয়ে মাছ ঢাকা যাবে না আরকি। আর শাক দিয়ে মাছ ঢাকা আপনাদের হাতে থাকবে কিনা আমরা কোনো কিছুই ঢাকছি না। তো শফিক ভাই, অসংখ্য ধন্যবাদ। এবং আমি চাই থ্যাংক যে ইউ ভাই। সময় দেন, নিয়মিত বিরতিতে আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে পারি, অনেক বিষয় জানতে পারি। জি, জি, থ্যাংক ইউ ভাই। জি। আমি ওপেনলি বলি, আমার একটা পরিকল্পনা আছে যে আপনি যদি মাসে অন্তত একদিন আমার এই চ্যানেলে আসেন, জি, জি, অবশ্যই, অবশ্যই। দর্শকরা সরাসরি আপনার কাছে প্রশ্ন করলো, এবং আপনি যদি এর জবাব দেন, আমার মনে হয় যে ট্রান্সপারেন্সির জায়গাটা বা আপনাদের বক্তব্যগুলো মানুষের কাছে আরো স্পষ্ট হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শফিক ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনার এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। সাংবাদিক শফিকুল আলম, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব, অবশ্য তার কথা বলার ক্ষেত্রে কিছু আপনারা বুঝতেই পারেন, কিছু বিধিনিষেধ বা ধরেন কিছু কি বল বিধিবদ্ধতার ব্যাপার থাকে।
তারপরেও তিনি অনেক কথা বলার চেষ্টা করেছেন, অনেক কিছু স্পষ্ট করার চেষ্টা করেছেন সরাসরি বা কিছুটা নিরাপদ অবস্থানে থেকে। তো আমরা আশা করি যারা এই অনুষ্ঠান দেখবেন তারা বুঝতে পারবেন, যারা ছাত্র জনতা, যারা আন্দোলনে ছিলেন রাজপথে, যারা এই সরকারকে ক্ষমতায় এনেছেন, এই সরকার যেন ছাত্র জনতার যে চাওয়া, যে বিপ্লব, যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী কাজ করতে পারে, তার জন্য প্রয়োজনে আপনারা সরকারের উপরে চাপ সৃষ্টি করেন। কারণ আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, আমরা চাই না ডক্টর ইউনূস ব্যর্থ হন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।